বা এরকম একটা ক্লিপ আছে, এরকম অনেকগুলো ক্লিপ আছে, তোমরা দেখবে একটা টানেলের মধ্যে একটা মানুষ দাঁড়ায়, একটা বাচ্চা ছেলে বা মেয়ে অথবা একটা ফুটবলার টানেলের ভিতরে আছে, বিশাল বড় একটা টানেল, দাঁড়ায় সে ফুটবলে কিক করছে মাঝখান থেকে, সে ফুটবলটা ঘুরে তার বেগে এসে পড়ছে। এরকম সিন তোমরা দেখছো? মনে আছে না এরকম কিছু ক্লিপ ছিল? তোমরা কি দেখছো? প্রশ্ন করলাম কত বেগে একটা বস্তুকে টোকা দিলে সে কোনো রকমের বৃত্তাকার পথ প্রদক্ষিণ করবে। আমি টোকা দিই, দেখো মাথাতেই পড়লো এসে আমার। একটা হচ্ছে অনুভূমিক বৃত্তাকার গতি, আর একটা হচ্ছে উলম্ব বৃত্তাকার গতি। ঠিক আছে, এটা হচ্ছে অনুভূমিক গতি, যেটা আমরা গত ক্লাসে না বলে পড়াই ফেলছি। এটা আমরা যা পড়ছি গতদিন তা ছিল মূলত অনুভূমিক বৃত্তাকার গতি। আর আজকে আমরা যেটা পড়বো সেটার নাম হচ্ছে উলম্ব বৃত্তাকার গতি। অনুভূমিক বৃত্তীয় গতিটা কিরকম? যেখানে তোমার ঘূর্ণনের তলটা ভূমির সমান্তরাল। মানে ব্যাপারটা হচ্ছে একটা এরকম, এই যে গতদিন আরাফাতে দিয়ে যেভাবে ঘুরাইছিলাম, এই যে ঘূর্ণনটা ছিল, এটা কি ঘূর্ণন ছিল? অনুভূমিক ঘূর্ণন। তো ব্যাপারটা হচ্ছে এরকম, ভূমি যদি এটা হয়, এই তলটা ভূমির সমান্তরালে ঘুরতেছে, একটা বস্তুকে আমরা ভূমির সমান্তরালে ঘোরাচ্ছি, এটা হচ্ছে অনুভূমিক বৃত্তাকার গতি। যেখানে আমরা বলছিলাম কেন্দ্রমুখী বলটা কেবল সুতার টান থেকে আসে, তাই না? কেন্দ্রমুখী বলটা কেবল সুতার টান থেকে আসে, যেটা গত ক্লাসে আমরা বলছিলাম। আসলে এখন উলম্ব বৃত্তাকার গতিতে, উলম্ব বৃত্তাকার গতিটা কিরকম? উলম্ব বৃত্তাকার গতিটা হচ্ছে, আমি কি ইয়ারফোন আনিনি? উলম্ব বৃত্তীয় গতিটা হচ্ছে অনেকটা এরকম, এরকম, এই হচ্ছে উলম্ব বৃত্তীয় গতি। আশা করি বোঝা যাচ্ছে। আর অনুভূমিক বৃত্তীয় গতিটা কিরকম? এরকম। এইটা কিরকম গতি? অনুভূমিক বৃত্তীয় গতি, যদি একটা এক্সাক্টলি অনুভূমিক হচ্ছে না, বাট বুঝে নাও আইডিয়া যে এটা ভূমির সমান্তরাল চলতেছে। আর এটা হচ্ছে কিরকম? এটা হচ্ছে কিরকম? উলম্ব, ভার্টিক্যাল সার্কুলার মোশন। হ্যাঁ, এটা চাকার মতো ঘুরে, বলতে পারো চাকার মতো ঘুরে। আরেকটা আর মতো লাটিমের মতো, হ্যাঁ বলা যায় লাটিমের মতো ঘুরে, বলতে পারো, সমস্যা নেই। বুঝছো কি না? এখন উলম্ব বৃত্তীয় গতিটা হচ্ছে এরকম। এখানে কিন্তু তুমি এত সহজে বলতে পারবা না যে কেন্দ্রমুখী বলটা কেবল সুতার টান থেকেই আসে, এখানে অনেক কাহিনী আছে। উলম্ব বৃত্তীয় গতির ক্ষেত্রে আমাদের দুইটা এক্সট্রিম কেস নিয়ে আমি আলোচনা করব, বাকিগুলো অটোমেটিক্যালি এর ভিতরে আমরা ঢুকাই নিব সাধারণ কেসের মাধ্যমে। বললাম এই হচ্ছে তার বটম মোস্ট পজিশন। মনে করি একটা সুতা দিয়ে একটা বস্তুকে বেঁধে আমি ঘোরাচ্ছি এভাবে, এটা হচ্ছে তার বটম মোস্ট পজিশন, এটা হচ্ছে তার বটম মোস্ট পজিশন, আর এটা হচ্ছে তার টপ মোস্ট পজিশন। এই দুইটা পজিশন নিয়ে আমরা কথা বলবো, যেখানে ঘূর্ণনটা কিভাবে চলতেছে। ঘূর্ণনটা চলতেছে মনে করো এইভাবে, আর এই জিনিস সরাই দিই এখান থেকে, এটা দরকার নেই এখানে। তো এই যে আমরা বস্তুটাকে ঘোরাচ্ছি, সুতা দিয়ে বেঁধে উলম্বভাবে ঘোরাচ্ছি, কেন্দ্র মনে করো এটা মনে করো কেন্দ্র, আর এই হচ্ছে মনে করো তার ব্যাসার্ধ। তার ঘূর্ণনটা যেহেতু এইভাবে এন্টি ক্লকওয়াইজ, এই স্পেসিফিক অবস্থায় তার ব্যাগটা মনে করো হচ্ছে, আমি বললাম V1, এটাকে আমি বললাম 1 নাম্বার পজিশন, এটাকে বললাম আমি 2 নাম্বার পজিশন। তো এখানের ব্যাগটা হচ্ছে স্পর্শক বরাবর এইদিকে, এই জায়গার ব্যাগটা কোন দিকে হবে? এই জায়গার ব্যাগটা কোন দিকে হবে? এদিক। আবার দেখো তো, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের V2, ঠিক আছে। তো আমরা প্রথমে এই জায়গা নিয়ে কথা বলি। ধরো আমি বললাম সুতার দৈর্ঘ্যটাই তো আমার ব্যাসার্ধ এখানে, নাকি? সুতার দৈর্ঘ্য বললাম আমি R, তাহলে ব্যাগ যদি V1 হয়, বস্তুর ভর যদি m হয়, ব্যাসার্ধ যদি R হয়, কেন্দ্রমুখী বলটা কত এখানে? mv1² r। তাই আমি বলবো এই স্পেসিফিক লোকেশনের ক্ষেত্রে আমরা বললাম কেন্দ্রমুখী বল Fc সমান mv1² r। কারো কোনো আপত্তি আছে? কেন্দ্রমুখী বলটা কোন দিকে থাকে? কেন্দ্র বরাবর থাকা লাগবে। ওকে, আমি বললাম এটা হচ্ছে আমাদের এই বরাবর থাকা লাগবে। ওকে, আসো এখন টপ মোস্ট পজিশনে যাই। এই জায়গাতে কেন্দ্রমুখী বলের মানটা কত হবে? mv2²r। তাই বললাম এই জায়গাটা এই পাশে লিখি, আমি বললাম Fc, এটা বললাম আমরা mv2²r। কারো কোনো আপত্তি নাই? এখন আমরা এখান থেকে আবার শুরু করি। এই জায়গায় যে কেন্দ্রমুখী বলটা, সেটা কোন দিকে থাকা লাগবে? কেন্দ্র বরাবর থাকা লাগবে। এইখানে কেন্দ্রমুখী বলটা কোন দিকে থাকা লাগবে?
আবার কেন্দ্র বরাবর থাকা লাগবে। ঠিক আছে, এখন দেখো, বলো আমাদের বলো, কিছু বুঝতে বাকি আছে? আচ্ছা, তুমি বুঝছো এটুকু নৌসিন? ওকে, এখন বলো, এই যে এখানের যে কেন্দ্রমুখী বল সেটা কোন দিকে? কেন্দ্র বরাবর। এই কেন্দ্রমুখী বলের যোগান কে দিত? এখানে আমার এখানে কেন্দ্রমুখী বলের দরকার ছিল, সেই কেন্দ্রমুখী বলের যোগানটা গত ক্লাস অনুযায়ী কে দিত? সুতার টান। আমরা সুতার টান থেকেই কেন্দ্রমুখী বলের যোগানটা নিয়ে নিতাম। এখানে দেখো, এখানেও রুল প্লেটা করবে আসলে সুতার টানই। সুতা দিয়ে যেহেতু বস্তু ঘোরাচ্ছি, কেন্দ্রমুখী বলের ব্যাপারটা সুতার টান থেকেই জোগাড় হবে, কোনো সমস্যা, তাতে কোনো ডাউট নেই। সুতার টানই এখানে এই ব্যাপারটা ম্যানেজ করতে হবে। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যা কি? সুতার টান যদি কেবল এটাই দিয়ে দেয় উপরের দিকে, তাহলে ওজনকে কে ব্যালেন্স করবে? এদিকে কি নিচের দিকে ওজন আছে না? তাহলে সুতার টান যদি কেবলমাত্র এদিকে mv1/r হয়ে যায়, তাহলে ওজনটা কিছু খেয়ে ফেলবে না তার? তার মানে কি, আমার টার্গেট হচ্ছে এদিকে mv1/r, কিন্তু আমার টার্গেটের উল্টা দিকে আছে কত? অলরেডি mg। আমার কি mg কে ব্যালেন্স করে দেন বাকিটা দেওয়ার কথা না? ওই যে গতদিন কোনো এক ক্লাসে একটা ম্যাথ করাইছিলাম টান বোঝানোর জন্য, যে আমার টার্গেট উপরের দিকে 20, নিচের দিকে অলরেডি আছে 10, আমার লাগবে কত দেয়া? 30, যাতে করে 10 কাইটা আমার বাকি 20 থাকে। মনে আছে কিনা কথাটা? মনে আছে কিনা? ইট উঠানোর সময় কথা বলছিলাম, এখানেও সেম কথা। আমার টার্গেট এটা, নিচের দিকে অলরেডি আছে এটা, তাহলে আমার উপরের দিকে এটা দিতে হবে প্লাস এটা দিতে হবে। আমি বলবো এই ক্ষেত্রে টানটা হওয়া লাগবে T1 would be mg প্লাস mv1 ডিভাইড বাই r। কারণ কি কোনো অসুবিধা আছে এটা বুঝতে? তাহলে এই জায়গার টানটা হবে T1 সমান mg প্লাস mv1 বাই r। আসিফ বুঝছো? ক্লিয়ার? তোমাদের ক্লিয়ার? ওকে, আসো এখন উপরের অংশে যাই। এখানে কেন্দ্রমুখী বলটা কোন দিকে লাগবে? নিচের দিকে লাগবে, mv2/r, যেখানে অলরেডি ওজনটা নিচের দিকে আসে না? তা আমার যা টার্গেট, যেদিকে টার্গেট সেদিকে অলরেডি কিছু একটা আসে, তাহলে আমার তো পুরোটা দেওয়ার দরকার না। ধরো আমি বললাম আমার এখানে, এটা ক্ষেত্রে যদি বলি এইভাবে, আমার টার্গেট হচ্ছে নিচের দিকে, দিস ইজ আওয়ার টার্গেট। টার্গেট হচ্ছে নিচের দিকে 20, অলরেডি আসে নিচের দিকে 5, আমার দিতে হবে তাহলে কত? বাকি 15। তাহলে আমার টার্গেট থেকে এটা বাদ দিয়ে যা থাকে তাই আমার দিতে হবে, কারণ আমার তো পুরো 20 দেওয়ার দরকার নাই, কারণ অলরেডি যদি 5 থাকে আমি আরও 20 দিলে হয়ে যাবে 25। অলরেডি 5 আসে, টার্গেট 20, তাহলে আমি আরও 15 দিব। তাহলে 20 থেকে 5 বাদ দিয়ে যা থাকে তাই হচ্ছে আমার দিতে হবে। তো এখানে সেম লজিক, আমি বলবো কি T2 সমান আমার কী হওয়া লাগবে এখানে? আমি বলবো এখানে T2 সমান হবে mv2/। আমরা ধরে নিচ্ছি কেন্দ্রমুখী বলটা এখানে বড়, টার্গেটটা আমার বড়, যা অলরেডি আছে তার থেকে আমার টার্গেটটা বড়। বুঝছো কিনা? সো mv2/r মাইনাস mg। আসিফ বুঝছো এটুকু? আরাফাত, রাহিদ, তোমরা বুঝছো? ওকে, সাবাস। T1 আর T2 হিসাব আশা করি ক্লিয়ার। আমি এই পার্টটা আপাতত মুছে দিই, এটা দরকার নেই এখন। ক্লিয়ার তো? এখন এখানে কিছু কথা আছে, কথাগুলো একটু ক্লিয়ার করি তোমাদের। যেমন ধর আমি বললাম, এটা আমি আগেও তোমাদের বলছি, টার্গেট 20 আসে 5, এটা ম্যানেজ করা যাবে, সমস্যা নেই, কারণ আমি আর 15 দিয়ে দিলে হয়েছে। আমি বললাম আরেকটা কেস, যেখানে টার্গেট হচ্ছে আমাদের মনে করো 10, আসে 5, দিব কত? আরও 5 দিলেই হবে। এটাও সলভেবল। আমি বললাম টার্গেট 5, আসেও 5, দিব কত? 0, কারণ অলরেডি যা দরকারটা আছে। এখন লাস্টে যে চলে গেলাম, আমি বললাম টার্গেট 10, আসে 5, তা আমাদের নিচের দিকে আরও 5 দিতে হবে। টার্গেট 10, আসে 5, দিতে হবে কত আরও নিচের দিকে? এখন তোমরা এখানে আসো, এখানে বললাম কেন্দ্রমুখী বলতে কিছু একটা আছে, যেটার মান ধরে নিচ্ছে আমরা মানে ওজন থেকে বেশি। আমি বললাম টার্গেট হচ্ছে আমাদের 20, আসে 5, দিব 15। ঠিক আছে, টার্গেট হচ্ছে আমাদের 10, আসে 5, দিব 5। টার্গেট হচ্ছে আমাদের 5, আসেও 5, দিব 0। তার মানে আমি কোনো টান দিব না। এখন যখন বললাম টার্গেট হচ্ছে আমাদের 5, টার্গেট হচ্ছে আমাদের 5 না, আমি বললাম টার্গেট হচ্ছে আমাদের এখন 10, আসে 5, তখন দিব কত?
কি কোন দিকে দিব? আমি এখন এই সুতার ক্ষেত্রে বলি, ব্যাপারটা খেয়াল করবো। আমি এটাকে আরেকবার রাখি, এটাকে সুতা দিয়ে বেঁধে ঘোরাচ্ছি কিন্তু আমার এই অবস্থানটা। আমি বললাম এখানে টার্গেট বলতে মূলত কিন্তু কেন্দ্রমুখী বলটা, কেন্দ্রমুখী বলটাই তো আমার জোগাড় করতে হবে না। তাই বললাম টার্গেট হচ্ছে আমাদের এখানে মনে করে বললাম 5 নিউটন। টার্গেট হচ্ছে কত? 5 নিউটন। আর অলরেডি তার উপর ওজন হিসেবে আছে মনে করো 10 নিউটন। তাহলে কি টার্গেট থেকে ওজন বেশি না? এখন তাহলে আমার এটা ব্যালেন্স করার জন্য আমার তো দরকার টার্গেট নিচের দিকে, আমার দরকার টার্গেট নিচের দিকে 5, যেখানে অলরেডি নিচের দিকে আছে 10, টার্গেট থেকে বেশি আছে আমার কাছে। তখন আমার টার্গেটটাই তো আমার ফুলফিল করা লাগবে, আমার কিন্তু এটাকে 5 বানানো লাগবে। কীভাবে বানাবো? আমার যখন উপরের দিকে 5 দিতে হবে। এটা কি পসিবল? আমি কি সুতার উপরে এইভাবে টান দিতে পারবো? সুতাকে কি খোঁচা দেওয়া যায়? ক্লাসে বলছিলাম না এই কথাগুলো? তাহলে এটা আসলে পসিবল না। এই কথাও কিন্তু ক্লাসে বলছিলাম, সুতা দিয়ে আমরা খোঁচা দিতে পারি না, সুতা দিয়ে আমরা কেবলমাত্র টান দিতে পারি। এই একটা কেস যেখানে এসে আমাদের এই ব্যাপারটা ফেল করবে। অর্থাৎ আমাদের ফেইলিওরের আগে লাস্ট পসিবল কেস কোনটা? এটা, যা টার্গেট তাই আছে, কিছু দিতে হচ্ছে না। এর পরের স্টেপে গেলেই আমাদের বৃত্তাকার গতি ভেঙে ওটা খুলে পড়ে যাবে, অথবা সুতা ঢিলা হয়ে যাবে, বস্তু বৃত্তাকার গতি আর কন্টিনিউ করতে পারবে না। বুঝছো কিনা? সো দিস ইজ নট পসিবল। তাইলে যদি কেন্দ্রমুখী বলের তুলনায় সর্বোচ্চ অবস্থানে কেন্দ্রমুখী বলের তুলনায় ওজন বেশি হয়ে যায়, সেটা আসলে আমাদের পক্ষে মেনটেন করা পসিবল না। কেন? কারণ ওজন যদি হয় 50 কেজি, কেন্দ্রমুখী বল দরকার 10 কেজি, আমি বাকি 40 কেজি কেমনে কাটাবো? উপরের দিকে দিয়ে? আমি কি সুতা দিয়ে, এই যে সুতা, এই যে বস্তু এখানে, আমি কি সুতা দিয়ে উপরের দিকে কিছু দিতে পারবো না? তো তার মানে এটা পসিবল না। অর্থাৎ ছিঁড়ে যাবে না, ওটা নিচে পড়ে যাবে। ছিঁড়ে যাবে কেমনে? ছিঁড়ে যাবার তো কথা না, ছিঁড়ে যাওয়ার ব্যাপারটা এখানে আসেও নাই। সুতা ছিঁড়ার ব্যাপারটা আলাদা আলাদা একটা চ্যাপ্টার, ছিঁড়াছিঁড়ির হিসেবে আমরা এখন যাব না। বুঝছো? বুঝছো? ক্লিয়ার? সো আমাদের এই ঘূর্ণনের ক্ষেত্রে সর্বোচ্চ অবস্থানে সব থেকে রিস্কি পজিশন কোনটা ছিল? এটা, এই যে এটা, এটা ছিল আমাদের লাস্ট পসিবল কেস। অর্থাৎ কেন্দ্রমুখী বল যা ওজনটা, সেখানে আমার কি দিতে হচ্ছে না, কোনো টান দিতে হচ্ছে না, দেয়ার ইজ নো টেনশন। তাহলে যখন এই ব্যাপারটা ঘটবে, এটাই হচ্ছে আমাদের লাস্ট কেস, যে ক্ষেত্রে আমার বৃত্তাকার গতি পসিবল। এর পরের কেসে গেলেই ওইটা খুলে পড়ে যাবে বা সুতা ঢিলা হয়ে যাবে, বৃত্তাকার গতি পসিবল না। বোঝা গেছে কিনা? তাই বললাম তাই এটা এখানে লিখে রাখি, কোনো রকমে, এটা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য কনসেপচুয়ালি, কোনো রকমে বৃত্তাকার উলম্ব বৃত্তাকার গতি আর কি, কোনো রকমে উলম্ব বৃত্তাকার গতি বজায় রাখার জন্য, কোনো রকমে উলম্ব বৃত্তাকার গতি বজায় রাখার জন্য শর্ত কি? শর্ত কি বলতো? সর্বোচ্চ অবস্থায় কেন্দ্রমুখী বল ওজনের সমান, সেক্ষেত্রে সুতা টান শূন্য হইতে হয়। শর্ত হচ্ছে সর্বোচ্চ অবস্থানে কেন্দ্রমুখী বল বস্তুর ওজনের সমান, এটাই হচ্ছে শর্ত। সেক্ষেত্রে এই সূত্র যদি এটা বসাই, টান কত আসবে? 0 আসবে, কারণ এটা এবং এটা সমান, তাই কি না? আমি তাহলে এখানে লিখে দিই, এক্ষেত্রে সর্বোচ্চ অবস্থায় টানটা T2 সমান 0। বোঝা গেছে কিনা আসিফ? না, এর থেকে কম না তো, সর্বোচ্চ কোনো রকমে বলছি তো। আচ্ছা দেখো, কেন্দ্রমুখী বল যদি ওজনের কম হয়, তাহলে কি ঘূর্ণন পসিবল? পসিবল। কেন্দ্রমুখী বল যদি ওজন থেকে বেশি হয়, কোনটা পসিবল কোনটা পসিবল? সবই তো পসিবল বললাম। কেন্দ্রমুখী বল ওজন থেকে কম, কেন্দ্রমুখী বল ওজন থেকে কম, এটা কি পসিবল ঘোরানো? পসিবল, এটাই পসিবল না। কেন্দ্রমুখী বল ওজন থেকে কম, কথা মানে কি? আমার দরকার 5, আছে 10, তা আমার তো উপরের দিকে বল দিয়ে এটাকে 5 বানানো লাগবে, সেটা তো পসিবল না, এটাই তো পসিবল না। কেন্দ্রমুখী বল যদি ওজন থেকে কম হয়, সেক্ষেত্রে এটা পসিবল না। কেন্দ্রমুখী বল যদি ওজন থেকে বেশি হয়, সেক্ষেত্রে পসিবল। কেন? আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ধরো বললাম কেন্দ্রমুখী বল আমার টার্গেট, তাই তো? আমি বললাম টার্গেট হচ্ছে আমাদের
নিচের দিকে 20, ওজন আছে 5, আমার কি করতে হবে? বাকি 15 এদিকে দিতে হবে। আমি কি সুতার উপরে টান দিতে পারি না? টান তো দেওয়া যায়, তো আমি বাকি 15 দিয়ে দিব। ওই যে সূত্র তো ওইটাই, mv²/r - mg, ডিজাইনটাই তো এটা। তাহলে এটা বেশি হইলে আমার আপত্তি নাই, সুতা ছেড়ে যাওয়ার ব্যাপারে আমরা যাচ্ছি না, এটা বেশি হলে আমার আপত্তি নেই। এটা সমান হইলে আমরা এফোর্ড করতে পারি কোনো রকমে, এটা কম হয়ে গেলে আমার সমস্যা, কম হয়ে গেলে বৃত্তাকার গতি আসবে না। বুঝতে পারছো কিনা? বুঝছো কিনা? তাহলে ঘোরানোর শর্ত হচ্ছে সর্বোচ্চ, এটা বলছে কোনো রকমে না, এটা বলছে কোনো রকমে উচ্চতা উলম্ব বৃত্তাকার গতি বজায় রাখার জন্য শর্ত হচ্ছে এটা। আমি যদি বলি জাস্ট কোনো রকমের কথাটা বাদ দিয়ে যদি বলি উলম্ব বৃত্তাকার গতি বজায় রাখার জন্য শর্ত কি, সেক্ষেত্রে আমরা বলবো কি সর্বোচ্চ অবস্থানে কেন্দ্রমুখী বল, সর্বোচ্চ অবস্থানে কেন্দ্রমুখী বল ইজ গ্রেটার অর ইকুয়াল টু ওজন। কোনো রকমে এক জিনিস মিন করে, আর কোনো রকম বাদ দিয়ে বললে আরেক জিনিস মিন করে। কোনো রকম বাদ দিয়ে বললে তোমাকে একটা রেঞ্জের আনসার দিতে হবে যে এই রেঞ্জের মধ্যে থাকলে আমার চলে, এটা হচ্ছে শর্ত, এটা হচ্ছে কোনো রকমে চলার শর্ত। তোমরা কি বুঝছো? এই লজিকটা ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি কোনো রকম এটা বাদ দিয়ে যদি শর্ত বলি, জাস্ট এইটাই কপি পেস্ট করলাম, উলম্ব বৃত্তাকার গতি বজায় রাখার জন্য শর্ত, কোনো রকমে বাদ দিয়ে বললাম। সো উলম্ব বৃত্তাকার গতি বজায় রাখার শর্ত কি? কেন্দ্রমুখী বল should be greater or equal to ওজন। কেন্দ্রমুখী বল ওজনের সমান হয়ে গেলে সেটা হবে কোনো রকমে। বুঝছো? তাহলে আমি এখানে রাশিমালা নিয়ে আসি। কেন্দ্রমুখী বলের রাশিমালা কি? mv²। আমরা তো এখানে সর্বোচ্চ অবস্থা বলতে কি বোঝাচ্ছি? v2 বেগ, তাই না? mv²/r শুড বি গ্রেটার অর ইকুয়াল টু mg। তাহলে দুই পাশ থেকে কি করা যাবে? দেখতেছো না? তুমি একটু এই পাশে আসো, দেখা যায় দুই পাশ থেকে কি করা যাবে? m, তাই m কাটা গেলে কি থাকে? v2² ইজ গ্রেটার অর ইকুয়াল টু, এটা কি r ছিল না? হ্যাঁ, rg। আমি এখানে বলতে পারি v2 গ্রেটার অর ইকুয়াল টু √rg। এটা হচ্ছে বৃত্তাকার গতি উলম্বভাবে বজায় রাখার শর্ত। আর যদি কোনো রকমে বলি সমান গ্রেটার অর ইকুয়ালের জায়গায় শুধুমাত্র কি আসবে? সমান চিহ্ন আসবে। তখন আমি কি বলবো এখানে? v2 ইজ ইকুয়াল টু √rg। কি ব্যাপার, এগুলো ঘষঘষি করতেছে কেন? খুবই বিরক্তিকর একটা শব্দ। দুনিয়ার সব থেকে কর্কশ সাউন্ডের মধ্যে একটা হচ্ছে এটা। বাংলা চোখ, ইংলিশ চোখ সবই তো আছে আমার সামনে, মাঝে মধ্যে আওয়াজ হয় তো। আরেকটা কর্কশ আওয়াজ যেটা খুবই বিরক্তিকর শুনতে, বলতে পারবা কোনটা? হ্যাঁ, না, মানে লিভিং বিইং এর আওয়াজ, খুবই বিরক্তিকর, কর্কশ। আর না, এত খুশি হওয়ার কিছু হয় নাই। গাধার শব্দ, গাধার আওয়াজ, গাধার আওয়াজ খুবই কর্কশ। গাধা যখন ডাকে, আমি তো ডাকে দেখাইতে পারবো না এখন, গাধা যখন ডাকে তখন শব্দটা মানে প্রায় এই যে ঘষা দিলে যে একটা ক্যাচ করে আওয়াজ করে না, ওই ওই আওয়াজের মতো করে, খুব মানে কানে বাজে খুব, গাধার আওয়াজ। তোমরা এখন ইউটিউবে সার্চ করে দেখো গাধার আওয়াজ। তোমাদের কি এটুকু হয়েছে? তাইলে ওকে, ওর আওয়াজ, ওটা রিয়েল গাধা। এটা ভালো করে মাথায় রাখবা। কোনো রকমের বৃত্তাকার পথ প্রদক্ষিণের জন্য উলম্বভাবে সর্বোচ্চ অবস্থানে বেগ কত হওয়া লাগবে? কত? √rg। এটা ভালো করে মুখস্থ রাখবা। এটা বোর্ডের যতটা নিচে লিখছি এটা ততটা ইম্পর্টেন্ট। কোনো রকমের ক্ষেত্রে হচ্ছে ইকুয়াল সাইন, আর
জাস্ট ঘোরার ক্ষেত্রে হচ্ছে গ্রেটার অর ইকুয়াল টু, বড় হলে তো সমস্যা নাই, সমানটাই হচ্ছে আমার লাস্ট লাস্ট অবস্থান, যেটা ক্রস করতে গেলেই এই যে গ্রেটার অর ইকুয়াল টু সমান চিহ্ন তো আছে লাস্ট, তার এরপরে কি আসে লেস দেনে গেলেই তোমার এটা পড়ে যাবে, তখন আর ঘূর্ণন পসিবল না। বর্গমূল করে ফেলছি, এই যে v2 স্কোয়ার গ্রেটার অর ইকুয়াল টু rg, পরের লাইনে উভয়পক্ষকে বর্গমূল করছি, v2 গ্রেটার অর ইকুয়াল টু rg, রুট ওভার rg, এটা রুট ওভার ছিল। এখন যে টপিকটা আমি তোমাদেরকে পড়াবো সেই টপিকটা আমরা মূলত কাজশক্তি ক্ষমতা আরেকবার পড়বো, আপাতত এখন জাস্ট আমি তোমাদেরকে কনসেপ্টটা বলে দিব যে আমরা এটা ইউজ করতে পারবো। কনসেপ্টটার নাম হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা। 9 টেনে তোমরা কিছুটা পড়ছো, যে কোনো অবস্থানে তার গতিশক্তি আর বিভব শক্তির যোগফল সমান থাকে যদি বাহ্যিক কোনো বল না থাকে, মনে আছে এটার কথা? তাই বললাম একটা বস্তুকে আমি যদি কয়েকটা কেস দেখাই তোমাদেরকে, একটা বস্তুকে আমি ইউ বেগে উপরের দিকে নিক্ষেপ করলাম, ঠিক আছে? একটা বস্তুকে আমরা একটা আনত তল বরাবর এখান থেকে ইউ বেগে গতিশীল করলাম, যেখানে কোনো ঘর্ষণ নেই, যে কোণের মানটা হচ্ছে থিটা। আবার একটা বস্তুকে আমরা সুতা দিয়ে বেঁধে তাকে আমরা ইউ বেগে মনে করে টোকা দিলাম, বেগের মান কিন্তু সেম, এখানে বেগের মান, এখানে বেগের মান, এখানে বেগের মান সেম, বেগের ডিরেকশন ডিফারেন্ট, আর রাস্তার টাইপ ডিফারেন্ট। এখানে সোজা উলম্বভাবে উপরের দিকে, এটা তির্যকভাবে তল বরাবর, এখানে একটা বৃত্তাকার পথে এখান থেকে কোনো একটা জায়গায় আসবে, সো এখানে গতিপথটা হবে কাইন্ড অফ এরকম। আমি যদি এই সবগুলো কেসে একটা কমন হাইটে গিয়ে বলি, এই বস্তু যখন এখানে আসবে তখন তার বেগটা কত, এই বস্তু যখন এখানে আসবে তখন তার বেগটা কত, এই বস্তু যখন এই রাস্তায় এখানে আসবে তখন তার বেগটা কত, সবগুলো ক্ষেত্রে কি আমরা সেম হাইটে আসছি না? সবগুলো ক্ষেত্রে আমরা সেম হাইটে আসছি না? সবগুলো ক্ষেত্রে কি আমার বেগের মানটা সেম না? তাহলে সবগুলো ক্ষেত্রে তুমি নির্দ্বিধায় বলতে পারবা যে যেহেতু সবগুলো জায়গায় হাইট সেম, সবগুলো ক্ষেত্রে আমাদের বেগের মান সেম ছিল নিক্ষেপের সময়, বেগের মান দিক না কিন্তু, বেগের মান সেম ছিল, আর দেয়ার ইজ নো নন কনজারভেটিভ ফোর্স, কোনো ঘর্ষণ বল বাতাসের বাধা টাইপের কোনো ঝামেলা এখানে নাই। সুতরাং এখানে আমরা এই সূত্রগুলো সবগুলোতেই সেমভাবে পাবো। এখানে বেগের মানটা আসবে v স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। এটা তো তোমাদের সেই মুখস্থ সূত্র 9, 10 থেকে। নিক্ষিপ্ত বস্তু সূত্র কোনটা? এই যে ইউ বেগের বস্তুকে নিক্ষেপ করলে h উচ্চতা তার বেগটা কত হয়, v স্কোয়ার সমান ই স্কোয়ার মাইনাস 2gh দিয়ে আমরা বের করি না? তো এটা তো আমরা 9 থেকেই পারি। 9, 10 আমরা যেভাবে এটা লিখতাম, আমরা এখানেও সেম সূত্র লিখতে পারবো, বলতে পারবো এখানেও বেগটা কত, এখানেও কি সেম হাইট না h, আমি এখানে বলবো বেগের মানটা কি আসবে, v স্কোয়ার সমান ই স্কোয়ার মাইনাস 2gh। এখানে আমরা সেম সূত্র ইউজ করতে পারবো। আমি যদি বলি এই রাস্তায় আসলাম, এখানেও তার যে বেগটা অবশ্যই বৃত্তাকার গতির বেগ, কিন্তু স্টিল আমি বলতে পারবো এখানে তার বেগটা v স্কোয়ার সমান ওই সেম সূত্র ই স্কোয়ার মাইনাস 2gh দিয়েই বের করা যাবে। অর্থাৎ এই সবগুলো রাস্তায় বস্তুর বেগের মান সেম ছিল, আর ফাইনাল হাইট যে হাইট আমরা বেগ বের করছি সেটা সেম ছিল, সবগুলো ক্ষেত্রে বেগের মানটা সেম আসতে বাধ্য। ইনফ্যাক্ট আমরা গতিবিদ্যা যখন প্রাসের গতি পড়ছিলাম, এরকম একটা প্রাস যদি আমরা নিক্ষেপ করি, আবার সেম বেগে ইউ বেগের মান সেম আর কি, দিক তো অবশ্যই সেম না, বললাম আলফা করে নিক্ষেপ করছি, তার গতিপথটা তো এরকম তোমরা সবাই জানো। তার ক্ষেত্রে যদি বলি যে র্যান্ডম একটা পজিশন এখানে, কে ও তুমি ওইদিকে আসো, ওইদিকে আসো, লাগাই আসো। তোমার পরীক্ষা শেষ হয়েছে কবে? শেষ হয় নাই? বসো বসো। কি বলছিলাম? বেগের মান সেম, ইউ বেগে নিক্ষেপ করছি আলফা কোণে, র্যান্ডম একটা পজিশন বললাম যেখানে হাইট হচ্ছে h। এখানে যদি বলি বেগের মানটা কত, তুমি বলবা সেম v স্কোয়ার সমান ই স্কোয়ার মাইনাস 2gh। দেখো তো এই সবগুলোতে কি বস্তুর পথ আলাদা আলাদা ছিল না? এখানে ছিল উলম্বভাবে উপরের দিকে, এটা ছিল তির্যকভাবে সরল রেখায়, এটা ছিল বৃত্তাকার গতি, এটা ছিল পরাবৃত্তীয় গতি, ক্লাসে পড়ছি আমরা এটা, পরাবৃত্তীয় গতি এটাকে বলা হয়। এই সবগুলো ক্ষেত্রেই জাস্ট বিকজ দ্য ইনিশিয়াল স্পিড ওয়াজ সেম অ্যান্ড জাস্ট বিকজ দেয়ার ওয়াজ নো নন কনজারভেটিভ ফোর্স, কোনো বাধা বল ছিল না, অ্যান্ড জাস্ট বিকজ ফাইনাল হাইট ইজ সেম, সবগুলো ক্ষেত্রে এই কথাগুলো মিলে গেছে না, সবগুলো ক্ষেত্রে তুমি বেগের মান এক্স্যাক্টলি সেম পাবা। তোমার এখানে সেটা কোন পথে যাচ্ছে, কোন রাস্তায় যাচ্ছে তোমার দেখা দরকার পড়বে না, বুঝছো? এবং এগুলো তো তোমাদের সবগুলো পরিচিত সুন্দর সুন্দর অবস্থান, যেমন ধরো সরলরেখা, বৃত্ত, পরাবৃত্ত। আমি তোমাকে র্যান্ডমলি এটা বলি, একটা বস্তু এইভাবে যাচ্ছে, এই যে হিল ক্লাইম্ব গেম আছে না একটা,
আন্দাজে উল্টাপাল্টা রাস্তা চলে আসে। তো এরকম একটা জায়গা যদি বলি এখানে আমি একটা বস্তুকে আমরা ইউ বেগে নিক্ষেপ করলাম, আমরা ধরে নিচ্ছি জাম্পিংয়ের কোনো ব্যাপার স্যাপার এখানে নাই, এটা আসলেও কোনো ব্যাপার না। এরকম একটা এই রাস্তায় গিয়ে সে মনে করে এখানে যখন আসছে, জিজ্ঞেস করলাম তখন তার হাইটটা যদি এইচ হয় তখন তার বেগটা কত, যেহেতু তার আদি বেগ ইউ ছিল সেক্ষেত্রে এটা কি আসবে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস, অর্থাৎ তোমার রাস্তাটা অ্যানালাইসিস করার দরকারই পড়বে না যদি তোমাকে এইটুকু শেয়ার করা হয় যে কোনো ঘর্ষণ বল নাই আর সবগুলো ক্ষেত্রে বেগের মান সেম ছিল, তুমি সবগুলো ক্ষেত্রেই মানে আদি বেগ সেম থাকলে শেষ বেগটা এইভাবে বের করতে পারবা, অর্থাৎ সবগুলো ক্ষেত্রেই তুমি এই সূত্র দিয়ে কাজ করতে পারো। এইগুলো কেন কাজ করে এইভাবে, কারণ এখানে শক্তির নিত্যতা কাজ করে, বুঝছো বুঝছো, সবগুলো ক্ষেত্রে শক্তি নিত্যতা কাজ করে। এখানে মোট শক্তি যা, এখানে মোট শক্তি তাই থাকতে বাধ্য, কারণ এখানে কোনো লস হয় নাই। এখানে মোট শক্তি যা, এখানেও তাই, এখানে যা, এখানেও তাই, এখানে যা, এখানেও তাই, এখানে যা, এখানেও তাই, কোনো কিছুতে হারাই নেই। না হারাইলে আমি তো অবশ্যই ইস্যু টিচ করতে পারবো। আমি তোমাদেরকে র্যান্ডমলি একটা দিয়ে বোঝাই, এটা দিয়ে বোঝাই তোমাদের। ধরো বললাম এখানে তার মোট শক্তি যা ছিল এখানে কি তাই থাকবে না, কারণ কোনো কিছুতে হারানোর সুযোগ দিচ্ছি না, আমরা কোনো কিছুতে হারাই নাই, এটা বলছি, কোনো ঘর্ষণ নাই, বাতাসের বাধা টাইপের কোনো ঝামেলা নেই, কোনো কিছু নেই। তো এখানে মোট শক্তি কত, বিভব শক্তি কত এখানে, যদি আমি এটাকে রেফারেন্স হাইট ধরি, এখানে হাইটটা কত 0, তাহলে এখানে বিভব শক্তি কত আসবে 0, গতিশক্তি কত আসবে হাফ এম ইউ স্কোয়ার। এখন এখানে আসলাম, এখানে বিভব শক্তি কত mgh, এখানে গতিশক্তি কত আসবে হাফ এম ভি স্কোয়ার। দেখো তো সবগুলো থেকে কি করা যায়, এম 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 কাটা যায়, উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করো, কি হবে এটা, এটার হাফটা কাটা গিয়ে হবে ইউ স্কোয়ার, এখানে কি আসবে 2gh, এখানে কি আসবে জাস্ট ভি স্কোয়ার, তাই না? তাহলে এখানে কি হয় দেখো তো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh আসে না? তো এখানে যদি আমি কথা বলতে পারি, এখানেও সেম কথা বলা যাবে, এখানেও বলা যাবে, এখানেও বলা যাবে, কোনো পার্থক্য এখানে তৈরি করতে পারবে না, অর্থাৎ এখানে কোণের কোনো ফাংশনই নেই, কোণের কোনো হিসাবে এখানে আসবে না, রাস্তা কীরকম সেটাও হিসাবে আসবে না, বুঝছো কিনা? ক্লিয়ার তো? ডিটেল কথাবার্তা আমরা কাজচ্যুতি ক্ষমতা গেলে পড়বো, এইটুকু জানলেই তোমাদের আপাতত হয়ে যাবে, ঠিক আছে? বাট অবশ্যই মাথায় রাখবা, যদি প্রশ্নে বলা থাকে তাহলে ঘর্ষণ আছে, সেক্ষেত্রে এই সূত্র কাজ করবে না। ঘর্ষণ থাকলেই শক্তি ক্ষয় হয়ে যায়, শক্তি ক্ষয় হলে তার শক্তি নিত্যতা খাটবে না, শক্তি তো ক্ষয় হয়ে গেছে, তখন এটা ইউজ করা যাবে না। আমাদের এই ম্যাথগুলোতে এটা ইউজ করা যাবে, তাই আমি এটা আরেকবার মনে করে দিলাম তোমাদেরকে। কোনো রকমে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করতে হলে এখানে তার ব্যাগটা কত হতে হবে বলো? কোনো রকমে বৃত্তাকার পথ প্রদক্ষিণের জন্য এই জায়গায় তার ব্যাগটা কত হওয়া লাগবে, √r(g), তাই তো? সর্বোচ্চ অবস্থায় ব্যাগটা কত হওয়া লাগবে √r(g). তাহলে এখন তোমাকে প্রশ্ন করলো, তাহলে তাকে কত বেগে আমি টুকা দিলে সে কোনো রকমের বৃত্তাকার পথ প্রদক্ষিণ করবে? এটা তো একটা প্রশ্ন করতেই পারে কেউ, যে একটা সুতা দিয়ে একটা বস্তুকে আমি বেঁধে, মনে করো আমি বললাম এটাকেই, এই হচ্ছে আমার বস্তুটা, মনে করো এটা এটা, তাকে আমরা বৃত্তাকার পথে ঘোরাতে চাচ্ছি উলম্বভাবে, আমি এভাবে ঘোরাবো না, আমি এখান থেকে তাকে টুকা দিব। মিনিমাম কত বেগে তাকে লঞ্চ করলে সে কোনো রকমের বৃত্তাকার, মানে কোনো মিনিমাম বলে কোনো রকম বলার দরকার নেই, আচ্ছা বলতে পারি, কোনো রকমে কত বেগে তাকে টোকা দিলে মিনিমাম সে কোনো রকমের বৃত্তাকার পথ প্রদক্ষিণ করে আসবে। এই মেজারমেন্টটা কেন ইম্পর্টেন্ট? কারণ রোলার কোস্টার বলো আর যে ধরনের ঘূর্ণনের হিসাব বলো, সে যদি ওই স্পিডটা মেনটেন না করতে পারে তাহলে কী হবে, যদি পড়ে যায়, অবশ্য পড়ে ওইভাবে পড়বে না, বাট কিছু তো মেজারমেন্ট আছে যে তোমার কোনো রকমের প্রদক্ষিণের জন্য তুমি যদি জানতে পারো তাহলে তুমি অবশ্যই তার থেকে একটু বেটার রাখবা, তার থেকে একটু ভালো বেগ দিয়ে রাখবা, যাতে করে কোনো রকমের কেসটা আমরা ওভারকাম করে আগে যেতে পারি, বুঝছো কিনা? সো মিনিমামটা আমার জানা দরকার। সো প্রশ্ন করলাম কত বেগে একটা বস্তুকে টুকা দিলে সে কোনো রকমের বৃত্তাকার পথ প্রদক্ষিণ করবে, আমি টুকা দিই, দেখো মাথাতেই পড়লো এসে আমার, এটা দিই নাকি এরকম বললে মনে ভালো হয়, নাকি এরকম দিলাম, হয়েছে না? বা এটা একটু বেশি ছিল, তাই না? সো প্রশ্ন হচ্ছে মিনিমাম কত বেগে একটা বস্তুকে আমি এখান থেকে লঞ্চ করলে সে কোনো রকমের বৃত্তাকার পথ প্রদক্ষিণ করবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তা আমরা তো এটা জানি, একটু আগে বের করছি আমরা, যে এই জায়গায় তার ব্যাগটা কত হইতে হয় কোনো রকমের বৃত্তাকার পথ প্রদক্ষিণের জন্য, v2 শুড বি √r(g). এটা কিসের জন্য আমরা কথা বলতেছি? কোনো রকমের বৃত্তাকার পথ প্রদক্ষিণের জন্য, কোনো রকমে বৃত্তাকার পথ হওয়ার জন্য সর্বোচ্চ অবস্থায় ব্যাগটা কত হইতে হবে √r(g). তাহলে প্রশ্ন হচ্ছে কত বেগে থেকে লঞ্চ করতে হবে, তাই তো? এখন আমরা কোন সূত্র অ্যাপ্লাই করতে পারি বলো তো? আমি যদি তাকে v1 বেগে লঞ্চ করি, এই ব্যাগটাই কি কমতে 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 এখানে v2 হবে না? এটা তো অবশ্যই কমবে। সূত্রটা কোনটা? ওই যে বলছিলাম একটু আগে,
যে রাস্তাতেই যাক সূত্র কিন্তু একটাই, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। মনে আছে কিনা এটার কথা? তাই বললাম এটা হচ্ছে আমার শেষ বেগ, এটা হচ্ছে আমার আদি বেগ। এইভাবে যদি কথা বলি তাই বলতে পারি এখানে v2 স্কোয়ার সমান v1 স্কোয়ার মাইনাস 2gh। বলো কার কোনো আপত্তি আছে এখানে? নাই। v2 বলতে কিন্তু আমাদের এখানে এসে এখানে এটাই v2ই, তাই আমি বললাম v2 স্কোয়ার মানে কত, এখানে এটার জন্য রুট ওভার rg কে স্কোয়ার করলে আসবে rg সমান বললাম v1 স্কোয়ার মাইনাস 2g। এখানে এইচটা কত হবে বলো তো? এখান থেকে যদি বস্তুটা এখানে আসে সে কি ব্যাস পরিমাণ দূরত্ব অতিক্রম করছে না? ব্যাসার্ধ যদি হয় আর, ব্যাস হবে 2r, হাইট হচ্ছে এখানে 2r হয়ে যাবে। তাহলে লিখলাম এখানে এটা হবে কত, 4gr। তো এখানে আছে gr, এখানে আছে 4gr, এটাকে এই পাশে নিয়ে আসতে কি হবে, 5gr। তাই বলতেই পারি এখানে v1 স্কোয়ার শুড বি 5rg, বলো আর gr বলো তোমাদের ব্যাপার, 5rg। তাহলে আমি বলতে পারবো v1 সমান রুট ওভার 5rg। অর্থাৎ আমি যদি চাই একটা বস্তুকে কোনো রকমের বৃত্তাকার পথ প্রদক্ষিণ করাতে, তাহলে তাকে আমার নিচের অবস্থান থেকে অ্যাটলিস্ট এই বেগে লঞ্চ করতে হবে, তাহলে সে ওই বেগটা পাবে যাতে করে সে কোনো রকমের বৃত্তাকার পথ প্রদক্ষিণ করতে পারে। আমি যদি এর থেকে বেশি বেগে বাড়ি, সে ওর থেকে বেশি বেগে ওখানে ক্রস করবে, আরও বিন্দাস সে বৃত্তাকার গতি সম্পন্ন করলো। আর যদি এটা থেকে কম দিয়ে দিই তাহলে সে ফেল করবে, কারণ সে এটার থেকে কম দিলে এটা সে পৌঁছাতে পারতেছে না, আর এটাতে পৌঁছাতে পারতেছে না মানে কি, বৃত্তাকার গতি ফেল করবে। একবার ঘোরার জন্য, একবার ঘোরার জন্য ওরকম বলবে না, অত কঠিন করবে না প্রশ্ন। বাট এরকম একটা ক্লিপ আছে, এরকম অনেকগুলো ক্লিপ আছে, তোমরা দেখবে একটা টানেলের মধ্যে একটা মানুষ দাঁড়ায়, একটা বাচ্চা ছেলে বা মেয়ে অথবা একটা ফুটবলার টানেলের ভিতরে আছে, বিশাল বড় একটা টানেল, দাঁড়ায় সে ফুটবলে কিক করছে মাঝখান থেকে, সে ফুটবলটা ঘুরে তার বেগে এসে পড়ছে। এরকম সিন তোমরা দেখছো? মনে আছে না এরকম কিছু ক্লিপ ছিল? তোমরা কি দেখছো? এরকম একটা টানেল, মানে এটা একটা পাইপের মতো আর কি, আমরা সামনে থেকে পাইপটা দেখতেছি। সো একটা মানুষ এখানে দাঁড়ায় ছিল, সে এখানে একটা বলকে কিক করছে, তো কিক করার ফলে বলটা কি করবে, ঘুরে আবার আসবে এখানে। যদি সে এক্স্যাক্টলি এটা মেনটেন করতে পারে, এখানে তো ঘর্ষণ থাকে তাই না, এই যে এখানে তো ঘর্ষণ থাকে, তো ঘর্ষণের ব্যাপারটা যদি আমরা বাদ দিয়েও কথা বলি, তাহলে যদি একটা নির্দিষ্ট বেগে মারে যেটা এটা সমান, তাহলে কি হবে, সে কোনো রকমের বৃত্তাকার পথ প্রদক্ষিণ করে, বৃত্তাকার পথ প্রদক্ষিণ করতে সে কথার মানে কি, পুরোটা কমপ্লিট করবে। আর মাথায় রাখবা তার জন্য সবথেকে রিস্কি পজিশন কোনটা, যেখান থেকে সে পড়ে যাওয়ার চান্স সব থেকে বেশি, টপমোস্ট পজিশন। এটা সে সার্ভাইভ করতে পারছে মানে কি, বাকি সবকে সার্ভাইভ করে এখানে আসছে, এইটুকু সার্ভাইভ করতে পারছে মানে কি, বাকিটা হচ্ছে তার নৈতিক অধিকার এখানে আসতে পারে। কারণ যে বস্তু এই বরাবর চলে গেছে এখান পর্যন্ত, সে বাকিটা অটোমেটিক্যালি আসবে, এখানে তোমার তাকে কিছু করতে হবে না, এটা অটোমেটিক্যালি আসবে, এটা তোমার বলতে বোঝাইতে হবে না কাউকে। যে এইটুকু ম্যানেজ করতে পারছে, যে একটা বস্তুকে তুমি নিক্ষেপ করছো, সে এইটুকু উঠছে, ব্যাক করার ব্যাপারটাকে তোমার তাকে বলতে হবে কিছু, সে কি বলবে আর আসবো না, সে তো আসবে। অবশ্যই হিউজ স্পিডে মারলে এটা ডিফারেন্ট ব্যাপার, যে পৃথিবীর বলয় পার করে চলে যায়, সেটা আমাদের এই চ্যাপ্টার টপিকই না, ওইটা হচ্ছে আমাদের গ্র্যাভিটির টপিক, ওইটাতে আমরা পরের চ্যাপ্টারে যাবো, বুঝছো কিনা। কিন্তু একটা বস্তুকে তুমি নিক্ষেপ করছো, তাকে এই হাইটে তুমি পাঠাই দিছো, বাকিটা তোমার টেনশন না যে সে বাকিটা এইটুকু আসতে পারবে কিনা, এইটুকু অবশ্যই সে আসবে। সেরকমভাবেই তুমি তাকে এইটুকু পাঠাই দিছো না, এইটুকু আসা তার দায়িত্ব, যে রাস্তায় সে গেছে সে তার রিভার্স রাস্তায় এইভাবে আসবে, ব্যাক করবে, বুঝছো কিনা, ক্লিয়ার তো কথাটা। সো এই যে এখানে আমি বললাম একটা বলকে আমি কিক করলাম, সে ঘুরে এখানে আসলো, এখন সে যদি এমনভাবে মারতে পারে যে এখন ব্যাপারটা বুঝো, সে একটু জুড়ে জুড়ে কিক করছে সোজা, হ্যাঁ একটা বস্তুকে সে জুড়ে কিক করছে, প্রশ্ন তোমার ছিল, একটা বস্তুকে সে অনেক জোরে কিক করছে, বলটা একবার ঘুরে আসছে, ঘর্ষণ চলতেছে না, তাহলে কি শক্তি আস্তে আস্তে ক্ষয় হবে না, শক্তি তো আস্তে আস্তে ক্ষয় হবে। সো ইভেনচুয়ালি সে যখন প্রথমবার কিক করছে, মানে প্রথমবার যখন সে রাউন্ড দিবে, হিউজ স্পিড ছিল, ঘুরতে ঘুরতে একবার আসছে এখানে, এবং তার মধ্যে শক্তি বজায় আছে, সে মনে করো আরেক শক্তি দিয়ে এইটুকু চলে আসছে, এইটুকু আসার পরে মনে করো তার দম শেষ, তাহলে কি হবে না, দম শেষ হয়ে গেছে না, সে তার বৃত্তাকার গতি মেনটেন করতে পারবে না। যখন সে এরকম পজিশনে চলে গেছে, তখন এই অবস্থায় তার যে ব্যাগটা ছিল কোন দিকে, এই বরাবর, তখন সে যেহেতু বৃত্তাকার গতি মেনটেন করতে পারতেছে না, এই অবস্থায় সে এরকম নিক্ষিপ্ত বস্তুর মতো প্রাসের গতি মেনটেন করে তার বেগে এসে পড়ে গেছে। এবং সে যত বেশি ট্রেনিং করবে, যত বেশি প্র্যাকটিস করবে, তত বেশি এই জিনিসটা মেনটেন করতে পারবে, এক্স্যাক্টলি তার বেগে এসে পড়ছে। এরকম সিনও আছে, তোমরা ক্লিপ দেখবা, এরকম ক্লিপ আছে, আমি যদি খুঁজে পাই আমি অ্যাড করে দিব এটা ভিডিওর পাশে, বুঝতে পারছি কিনা। সো এখানে এটা অনেক কমপ্লেক্স ক্যালকুলেশন, এটা এত সহজ না, আমাদের এগুলো যাওয়া লাগবে না। আমি জাস্ট তোমাদেরকে কথা প্রসঙ্গতে এটা বললাম যে এরকম সিন আছে, এরকম আমরা দেখছি যে একবার কিক করছে, তো একবার ঘুরে আসছে, হয়তো এটাও হইতে পারে দুইবার ঘুরে, অনেক জুড়ে মেরে ফেলছে, একবার ঘুরে আসছে, এনার্জি ছিল অনেক, দুইবার ঘুরে আসছে, 3 নম্বর বার আসতে গিয়ে এখানে আস্তে 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 এনার্জিটা শেষ,
বৃত্তাকার গতি মেনটেন করার জন্য যা দরকার তার নাই, তখন ওই মুহূর্তে তার যে বেগটা ছিল সেই বেগে সে লিফট করবে তলকে। তলকে লিফট করা মানে কি, তখন তার বেগটা যেটা ছিল সেখান থেকে তো সে অভিকর্ষীয় বলের জন্য নিচে নামবে, তখন গতির পথটা কীরকম, পরাবৃত্তীয়, সে এই পথে সেই বেগে পড়বে যদি সে মেনটেন করতে পারে, যেটা আমাদের এখন কনসার্ন না। কনসার্ন হচ্ছে আমাদের এটা মনে রাখা, এটা থেকে পরীক্ষার প্রশ্ন আসে এবং আসছে, ডিইউতে এখান থেকে প্রশ্ন আসছে, বিভিন্ন সময় বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এখান থেকে প্রশ্ন আসছে, সামনেও আসতে পারে, তোমাদের কলেজের পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসতে পারে এবং আসছে, বোর্ডের প্রশ্ন এখানে এগুলো থেকে আসে। কি করতেছো তুমি, এই এই খসাইতেছো কেন এখানে, বাসায় বাসায় বাসায়, এমনি আমি চক্রের জেলায় বাঁচি না আমার। কি একটা অবস্থা মানুষজন। সবাইকে এটুকু বুঝছো? তাহলে কোনো রকমের বৃত্তাকার পথ প্রদক্ষিণের জন্য সর্বোচ্চ অবস্থায় আমার বেগ হবে √r(g) এবং সেই বেগ পাওয়ার জন্য যদি প্রশ্ন করা হয় কত বেগে তাকে লঞ্চ করতে হবে নিচে থেকে, সেই বেগটা কত, √5r(g)। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, আমরা একবার রিক্যাপ করি। উলম্ব বৃত্তাকার গতিতে বটম মোস্ট পজিশনে টানের মানটা কত, mg প্লাস mv1² r, টপ মোস্ট পজিশনে টানের মানটা কত, mvt² r মাইনাস mg। ঠিক আছে, সেখান থেকে আমরা এখানে কিছু আলোচনা করলাম, যেখানে কোনো রকমের বৃত্তাকার পথ প্রদক্ষিণের ব্যাপারটা আসছে, যেখানে আমি আমার কনসেপ্টটা বলে রাখি, যদি সর্বোচ্চ অবস্থায়, খেয়াল করবা, যদি সর্বোচ্চ অবস্থায় কেন্দ্রমুখী বলের থেকে ওজন বেশি হয়, সে আর বৃত্তাকার গতি ধরে রাখতে পারবে না। ম্যাক্সিমাম কি ধরে রাখতে পারবে, কেন্দ্রমুখী বল ওজনের সমান, যা দরকার তাই আছে, নিজে থেকে কিছু দিচ্ছে না, জিরো, টান শূন্য, প্রদক্ষিণ করে চলে আসবে। যদি এমন হয় কেন্দ্রমুখী বল ওজন থেকে বেশি, তাহলেও পসিবল। কেন্দ্রমুখী বল ওজন থেকে বেশি হইলে ওজন বাদ দিয়ে যা থাকে তা টান থেকেই দিব আমরা, ওটা পসিবল। কিন্তু কোনটা পসিবল না, যদি কেন্দ্রমুখী বল থেকে ওজন বেশি হয়ে যায়, ওজন বেশি হইলেই সমস্যা। ওজন সমান পর্যন্ত আমরা সহ্য করতে পারবো, বাট ওজন বেশি হইলে মেনটেন করতে পারবো না। এই ব্যাপারটাগুলো মনে রাখবা, তাহলে ইজিলি পারবা। আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। এই সেম চেহারা তুমি বুঝো আর না বুঝো, আরো কয়েকটা কেসে আমরা কাজে লাগাবো। তুমি বুঝো আর না বুঝো, এটা আমাদের কাজে লাগবে, √r(g). বুঝছো? এই কথা ক্লিয়ার? বলো। না না না, এটা এরকম না, এটা v2 √r(g) ধরেই আমরা v1 বের করছি। এই যে এটা একটা কেস যেখানে আমরা বলছি কোনো রকমের বৃত্তাকার পথ প্রদক্ষিণের জন্য আমার এই অবস্থায় বেগটা হওয়া লাগবে এটা, তো এটা √r(g) হওয়ার জন্য এটা কত হওয়া লাগবে সেটা আমাদের প্রশ্ন ছিল এখানে। তাহলে প্রশ্নটা হচ্ছে এটা, তোমরা প্রশ্ন হিসেবে লিখতে পারো এটা, একটা বস্তুকে মিনিমাম কত বেগে বৃত্তাকার গতিতে লঞ্চ করলে উলম্বভাবে সে কোনো রকমের বৃত্তাকার পথ প্রদক্ষিণ করতে পারবে, কত বেগে লঞ্চ করতে হয়, √5r(g). ঠিক আছে, এই বেগটাই তো কমতে কমতে এটা হবে উপরে গিয়ে, আর তোমার বেগ যদি এটা থেকে বেশি হয় তাহলে উপরে গিয়েও বেগটা এটা থেকে বেশি হবে, তখন আরামসে বৃত্তাকার পথ প্রদক্ষিণ করতে পারবে। যেমনটা এখানে 2 রাউন্ড মারছিল, ব্যাপারটা অনেকটা এরকম, বা 1 রাউন্ড মাইরাও আর একটু বাকি ছিল, তার মধ্যে শক্তি এইটুকু আসছিল। প্রশ্নটা ছিল একটা, আচ্ছা প্রশ্ন আমি লম্বা করে বলে দিই, একটা বস্তুকে সুতা দিয়ে বেঁধে সর্বনিম্ন কত বেগে টোকা দিলে, আমি যে শব্দ বলছি ওই শব্দই লিখবা, সর্বনিম্ন কত বেগে টোকা দিলে সে বৃত্তাকার পথ কোনো রকমে প্রদক্ষিণ করতে পারবে। একটা বস্তুকে সুতা দিয়ে বেঁধে ঝুলিয়ে, একটা বস্তুকে সুতা দিয়ে ঝুলিয়ে মিনিমাম কত বেগে টোকা দিলে সে বৃত্তাকার পথ কোনো রকমের প্রদক্ষিণ করতে পারবে, এটা হচ্ছে প্রশ্ন। নসীন, তুমি কি টপিক বুঝছো? প্রশ্ন হচ্ছে এল দৈর্ঘ্যের সুতার সাহায্যে, আমি প্রশ্নের বাক্য আগে বেশি করতে পারি, বাট মূল কনসেপ্টটা সেম আছে প্রশ্নের। এল দৈর্ঘ্যের সুতার সাহায্যে m ভরের বস্তুকে সুতা দিয়ে বেঁধে উলম্বভাবে ঘোরানো হচ্ছে, যেখানে সর্বোচ্চ অবস্থায় সুতার বস্তুর বেগ হচ্ছে সর্বোচ্চ অবস্থায় বস্তুর বেগ হচ্ছে √3gr। সর্বোচ্চ অবস্থায় বেগ কত বলছে, √3gr। এখন তোমাকে প্রশ্ন করছে
সর্বোচ্চ ও সর্বনিম্ন অবস্থায় সুতার টানের অনুপাত বের করো। অর্থাৎ এই পজিশনে সুতার টান ডিভাইডেড বাই এই পজিশনে সুতার টান তোমাকে বের করতে বলছে। সুতার টানের অনুপাত কত? অপশন এ হচ্ছে 1:2, অপশন বি হচ্ছে 2:1, অপশন সি হচ্ছে 1:4, অপশন ডি হচ্ছে নান অফ দিস। এটা ডিউতে আসছে 21-22 সম্ভবত। এটা সলভ করো, কনসেপ্ট সব দেয়া আছে এই পাশে, আর আগের পাতায় লিখে দিয়েছিলাম যেগুলো মুছে ফেলছি। যেহেতু বলছে সর্বোচ্চ অবস্থায় ব্যাগটা কত, √3gr, তাহলে আমরা কি জানি না যে এখানের ব্যাগটাই এখানে এসে সর্বোচ্চ বেগে কনভার্ট হয়, v1 থেকেই তো v2 তে কনভার্ট হবে, তাই না? এটা কি সর্বোচ্চ অবস্থার বেগ না? তো আমরা যদি সর্বোচ্চ অবস্থার বেগটাকে আমি কী নাম দিয়েছিলাম, v2, তো আমি এখানে যদি এই সূত্রে অ্যাপ্লাই করি v2 স্কোয়ার সমান v1 স্কোয়ার মাইনাস এখানে আমাদের কি আসবে 2gh, তো আমাদের এখানে কি 2r মানে 4r না? বুঝছো কিনা ব্যাপারটা? আমার তো এখানে হাইটটা কত কভার করছে, 2r, তাই ওই যে 2g ইন্টু 2r, লজিক তো আগেরটাই। তাহলে এখানে v1টা কত আসবে বলো তো? এটা v2 স্কোয়ার মানে কত হবে, 3gr, আর এটা হচ্ছে 4gr। 4gr যদি এ পাশে আসে এখানে তো 3gr স্কোয়ার করলে আসবে নাকি? 3gr আর 4gr মানে কত হবে, 7gr। তাহলে v1 কত আসবে, 7gr। আসিফ তুমি বুঝছো? তোমরা বুঝছো এটা? এই যে তোমরা পেছনে দুজন, এটা বুঝছো কিনা? তাই সর্বোচ্চ অবস্থায় যদি বেগ পেয়ে যাই, সর্বনিম্ন অবস্থার যদি বেগ পেয়ে যায়, v1টা পেয়ে গেলাম, v2 আমাকে প্রশ্নই দিয়ে দিছে। আমার কি এখন বলছে না যে সর্বোচ্চ অবস্থায় টান আর সর্বনিম্ন অবস্থায় টানের অনুপাত বের করতে? সর্বোচ্চ অবস্থায় টান কোনটা, টি2 না? তাহলে আমি যদি টি2 বলি m v2 স্কোয়ার, v2 স্কোয়ার মানে কি 3gr না? তাহলে m ইন্টু 3gr বাই r, আর কাটা, তাহলে কি হবে 3mg মাইনাস mg, কত হবে 2mg। তাহলে আমি এখান থেকে বললাম টি2 সমান কি হবে, m ইন্টু v2 স্কোয়ার মানে কি হবে, এই যে এটা 3gr ডিভাইডেড বাই r মাইনাস mg। তোমরা নিজেরাই বলো কি আসবে, আর কাটা 3mg মাইনাস mg কি হবে 2mg। আসে এখন t1 এ সর্বনিম্ন অবস্থায় টানটা, এটা কত, mg প্লাস mv1 স্কোয়ার বাই r। তো mg লিখলাম mv1 স্কোয়ার, v1টাকে আমার এটা না √7, v1 হচ্ছে √7gr, আসলে স্কোয়ার করলে তো 7grই হবে। এটা কি আসবে m ইন্টু 7gr ডিভাইডেড বাই আর, এই যে mv1 স্কোয়ার বাই r আসলো, আর কাটা তাহলে থাকলো কত এখানে 7mg। 7mg এর mg মিলে কত হবে 8mg। তাহলে এখানে আসলো আমাদের t1 কত 8mg। তাহলে সর্বনিম্ন অবস্থায় টান হচ্ছে 8mg, সর্বোচ্চ অবস্থায় টান হচ্ছে 2mg। তোমাদেরকে তো এটার অনুপাতে বের করতে বলছে, সর্বোচ্চ অবস্থায় 2mg ডিভাইডেড বাই সর্বনিম্ন অবস্থায় 8mg। 2mg আর 8mg এর অনুপাত কত, mg কাটা 2/8, 1:4। আনসার হচ্ছে আমাদের অপশন সি। এটা ডিউর প্রশ্ন, ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডের এমসিকিউতে আসছে 21-22-এ। না না না, এইভাবে কেমনে বলবা, তোমার তো সিরিয়ালতে তারা বলেই দিছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন অবস্থায় সুতার টান, আগে সর্বোচ্চ পরে সর্বনিম্ন আসবে। সিরিয়ালটা তো আগে সর্বোচ্চটা, নিচে হচ্ছে সর্বনিম্নটা। সবাই কি বুঝতে পারছো? সর্বোচ্চ অবস্থা কেন করছি সর্বোচ্চ, সেটাই তো বললাম, সর্বোচ্চ অবস্থায় টানটাকে আমরা কোন নাম দিয়েছিলাম? তো তোমাকে যদি বলে যে বাংলাদেশ এবং নেপালের সম্পদের অনুপাত, তুমি আগে কারটা লিখবা, বাংলাদেশ ডিভাইড বাই নেপালেরটা, উপরে আসবে আগেরটা, নিচে যাবে পরেরটা। এখানে সেম সর্বোচ্চ অবস্থায় টান, এই যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন অবস্থায় সুতার টানের অনুপাত মানে কি, সর্বোচ্চ অবস্থায় টান ডিভাইডেড বাই সর্বনিম্ন অবস্থায় টান। সর্বোচ্চটা হচ্ছে টি2, সর্বনিম্নটা হচ্ছে টি1। সো আমরা ওই সিরিয়ালটা ফলো করছি। আর এখানে তো 4:1 নাইও, আর দিলেও তুমি দাগানোর তো সুযোগ নেই। কি বলছি বুঝতে পারছো? সো এই হচ্ছে আমাদের এটা সলিউশন। আশা করি বুঝছো। ডিউর প্রশ্ন 2021-22-এর খুবই ভালো প্রশ্ন, এবং ডিউ প্রত্যেক বছর ফিজিক্সের প্রশ্ন খুবই ভালো করে। এবার অনেক ভালো প্রশ্ন ছিল ফিজিক্সে, বুঝছো? আর একটু ভালো করে ফিজিক্সটা পড়বা, যাদের ডিউতে পড়ার স্বপ্ন আছে। ফিজিক্সে কিন্তু ভালো রকমই মারা দেয়। এবার একটা স্টুডেন্ট তার ফিজিক্সের তার ডিউর পজিশন হচ্ছে 500-এর ভিতরে, কিন্তু স্টিল সে কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, ট্রিপলি এই টাইপের কোনো সাবজেক্টে চয়েসই দিতে পারবে না। তার চয়েসের লিস্টে এগুলো আসেই নেই। কেন? কারণ সে ফিজিক্সে 11.25 পাইছে, মিনিমাম পাওয়া লাগবে 15, মিনিমাম পাওয়া লাগবে 13। দেখছো অল্পের জন্য মিস করছে।
ওভারঅল তার মেরিট পজিশন অনেক ভালো, মেরিট পজিশন কিন্তু অনেক ভালো স্টুডেন্ট থেকে অনেক ভালো তার, এবং সে নিজেও ভালো স্টুডেন্ট, এমন না যে খারাপ স্টুডেন্ট, সে অনেক ভালো স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স স্টুডেন্ট ছিল। কিন্তু এই যে ফিজিক্সের প্রশ্ন এবারে টাফ করছে, একটু পিছিয়ে গেছে, ভালো ভালো সাবজেক্টগুলো সে এখন চয়েসই দিতে পারতেছে না, মানে ওর ওর ড্রপ ডাউন বক্সে ওই অপশনগুলোই নেই আর। বুঝছো? সো ফিজিক্সটা ভালো করে পড়বা, নাহলে যে কোনো সময় ডিইউতে গিয়ে দেখবা হঠাৎ করে যে কোনো ভার্সিটিতেই ফিজিক্সের প্রশ্ন, তুমি যদি ফিজিক্স না পারো তুমি সাফার করবা।